আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রত্যাশা মতোই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন, এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি, অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডুকে দিয়ে, একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিও জয়শঙ্করজি বলেছেন যে এখনো এই বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি। যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি। বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি। তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে। মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময় এটা তো আর গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে? বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সেই প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেইলে দিয়েছিলাম যে বাসে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাঁশ। এখন কিভাবে পশ্চাৎ দেশে পতিত হবে সে আমি জানি না। তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে তার আগে পরে বেজিং এর আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আমাদের বলেছি ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা G7 বলছি, আমাদের RIC এবং বিশ্বের ব্যাপারে। তো একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না। বাস্তবতায় কোয়াড আলাদা। কোয়াড একটা আলাদা বিষয়, আর ব্রিক্স আলাদা, RIC আলাদা। তাকে আমি একটুখানি ঘেটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না। তো আমি নামটাও আমার মনে নেই। তো যাই হোক, এখন
শুধু আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে ট্রাম্প হয়তো উতরে যাবেন। ট্রাম্প উতরে যাবেন মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি। মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে 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 সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় বলুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে যে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখেন, যদি আজকে আমি দিতে পারবো না কারণ ভিএনটা খারাপ। খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না কিছুই, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আপনার বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই গ্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূল্য ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সেই সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছে। মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছে, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকা ধৈর্য নেই। আমেরিকা যা করবে ধারাধার 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 করবে। ভারত কি, ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানে একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সে সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্কর জি এটা বলেছেন যে আপনারা যে প্যাচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামী চুক্তির প্যাচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে প্যাচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো, যখন সময় আসবে তখন আমরাই খুলে দেবো, তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। শুধু লেখা হয়েছে গোলামী চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে, সেই চুক্তি আদতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন। এখন তার মানে আপনাদের দেশে যে গোলামী চুক্তি, আমেরিকার গোলামী চুক্তি রয়েছে, সেই গোলামী চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। এই যে ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করবো, সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি ফিটালি সমস্ত নরওয়ে ফরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল। এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব হবে তাড়াবো। ইএস টালমানের গদি গেল,
লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো। ওটাও একটা দুর্দান্ত বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ। এই পাকিস্তানি এবং বাংলাদেশি এরা বিদেশে যায় উন্নত জীবনযাপনের জন্য, যা আমি বারবার বলেছি। তাহলে ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশি গুলো করার অর্থটা কোথায়? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। দাদা, হঠাৎ করে এমন কি হলো? এটা 16তম কূটনীতিক এসেছেন বাংলাদেশে, ওনাকে হঠাৎ করে মন্ত্রী মর্যাদার কূটনীতিক করা হয়েছে, এটার কারণটা কি যদি একটু বলতেন? উম, প্রথম যিনি হয়েছিলেন হাই কমিশনার, তিনি কিন্তু অবসর নেওয়ার পরে তাকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন, এবং তিনি কিন্তু মন্ত্রী পর্যায়ে ছিলেন, 71। ভেবে দেখুন সময়টা। আমি জানি না বাংলাদেশের জন্য দ্বিতীয়বার 71 আসছে কিনা, কিন্তু আহ দ্বিতীয় জন যিনি মন্ত্রী পর্যায়ে, এটা থেকে বোঝা যায় যে ভারত বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিতে চায়। তাদের যে প্রতিবেশী প্রথম নীতি, সেই নীতিতে বরাবরই ছিল বাংলাদেশ প্রথম। মাঝখানে কিছু সময় বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল ভারতের প্রথম প্রতিবেশী নীতি থেকে, সেটাকে আবার তার পুনরায় একই রকম পুনঃস্থাপিত করা, যাতে প্রতিবেশী প্রথম হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে সখ্যতাই বলুন, মৈত্রী বলুন, সম্পর্কের আদান প্রদানই হোক, সেগুলো যাতে আবার পুনরায় আগের মতো যেরকম সোনালী অধ্যায় ছিল সেরকম যেন হয়। আর হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। কূটনীতি ছাড়া একজন রাজনীতিবিদকে পাঠানো এবং তাকে মন্ত্রীর পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া, এর থেকে বোঝা যায় তার গুরুত্ব অন্য অনেক কূটনীতিবিদের থেকে। কারণ বাংলাদেশের অন্য যারা কূটনীতিবিদ হয়েছে তারা ভবিষ্যতে পরবর্তী সময় পররাষ্ট্র সচিব হয়েছে, এখনো পর্যন্ত মন্ত্রী কেউ হননি। হ্যাঁ, মন্ত্রী কেউ হননি। তো সেই কারণে আমাদের যেটা মনে হয়েছে বোধহয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তারা সরাসরি এবার বাংলাদেশের উপর নজর রাখবেন। সেই জন্য তাদেরই রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ যিনি, একই রাজনৈতিক দলের সদস্য, সেরকম একজন ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। এবং আমার ধারণা যে এর ফলে নিশ্চয়ই আমরা একটা তো সুফল অন্তত প্রথম দিনই দেখলাম তার ক্রিডেন্সিয়াল যেদিন জমা দিলেন, সেদিনই ট্যুরিস্ট ভিসা, যেটা দীর্ঘকাল বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা ছিল, গত 2 বছর ধরে বন্ধ, এটা চালু হওয়ার এবং আগামীকাল রবিবার থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। হ্যাঁ, রাশেদ। তাহলে কি আমাদের বাংলাদেশের জন্য কি ভিসা খুলে গেল? তার মানে গণহারে আবার আগের মতোই ভিসা পাবে, জুলাই জঙ্গিরাও ভিসা পাবে? আমার মনে হয় আগের মতো প্রথম দিন রবিবার থেকেই সেরকম সংখ্যাটা হবে তা না। একটা সময় ভারত 16 লক্ষ ভিসা দিত, টুরিস্ট ভিসা, এবং ভারতে যত বিদেশি পর্যটক এসছেন তার মধ্যে বাংলাদেশি পর্যটকরাই সব থেকে সংখ্যায় ভারী, তারাই সব থেকে বেশি আসেন। নিকটবর্তী দেশ, অনেকেই খুব সস্তাতেও আসতে পারেন। এখন নতুন যে ট্রেন হয়েছে বেনাপোল পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে, সেখান থেকে এসে সীমান্ত অতিক্রম করার পরেই খুব অল্প খরচে, একজনকে দেখলাম ফেসবুকে লিখেছে যে আমার 50 টাকা অটো ভাড়া দিয়ে আমি পৌঁছলাম বনগাঁ স্টেশনে, তারপরে সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি শিয়ালদা পৌঁছে গেলাম। দাদা, আপনি বিমানে আসার থেকে তো কলকাতা স্বাভাবিক এই কারণে যে কলকাতায় ভাষা, খাদ্য দুটো একটা সাযুজ্য আছে দুটো এলাকার মধ্যে, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মধ্যে, বাঙালিদের মধ্যে বা ভারতের অন্যত্র যাওয়ারও একটা সুবিধা হয়ে গেল। কারণ বহু পর্যটক কিন্তু উত্তরবঙ্গে বেড়াতে যেতেন। যখন আমার যেটা মনে হয়, এই পর্যটন ভিসা চালু হওয়ার অর্থ এরপরে আরেকদিন হয়তো ঘোষণা হতে পারে যে দুদেশের মধ্যে যে ট্রেনগুলো বন্ধ হয়ে আছে, জি, মৈত্রী, বান্ধন, মিতালি, যেগুলো কলকাতা সঙ্গে ঢাকার যোগাযোগ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে শিলিগুড়ি পর্যন্ত আসা যেত। ফলে এই ট্রেনগুলো আমি আশা করছি হয়তো যদি ট্যুরিস্ট ভিসা সেইভাবে চালু হয়, কারণ ভিসা চালু হলে ট্যুরিস্ট যত আসবে তখনই তো ট্রেনগুলোর গুরুত্ব বাড়বে, তাহলে তখন হয়তো সেটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আমার মনে হয় ভারত সরকার সেক্ষেত্রে খুবই একটা দিনস্থিতি যাওয়ার পর থেকে খুব ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে হয়। দাদা,
আপনি হয়তো ফটোকার্ডটা দেখেছেন, আমার কাছে এই মুহূর্তে নাই, না হলে আমি দেখাতে পারতাম। একজন মহিলা আমি দেখাতে পারতাম, একজন মহিলা দীনেশ ত্রিবেদীর কাছে অনুরোধ বলছেন যে ওনার হাজবেন্ডের চিকিৎসা দরকার, উনি ভিসা পাচ্ছেন না, যেতে পারছেন না। এই মহিলাই সেই মহিলা যে গত 24 মাস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওই যে হাদির সেই কথায় সব ছিঁড়ে ফেলো, ওই মিছিলগুলো স্লোগানগুলো দিতেন। ওনারাও কি আসলে ভিসা পাবেন এখন? না, দেখুন, এটা তো একটা মানবিক দিক, এবং উনি সরাসরি হাই কমিশনারকে অনুরোধ করেছেন, এবং আমার মনে হয় নিশ্চয়ই হাই কমিশনার বিবেচনা করছেন। দেখুন, ভারত বিরোধী সম্প্রতি তো আমি শুনেছি যে আপনাদের এনসিপি নেতা বাড়ির শ্বশুর মশাইরা কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন, জি জি। যখন মেডিকেল তখনও সম্পূর্ণ ভিসা চালু হয়নি সেই অবস্থাতেও। ফলে আশা করছি যে নিশ্চয়ই হয়তো তিনি পাবেন, এবং এটা পাওয়ার পর তিনি বুঝবেন যে ঢাকা বা কলকাতা নয়, এরকম কোনো বিভাজন রেখা টানাটা সঠিক নয়। কারণ ঢাকাই হোক বা দিল্লি হোক বা কলকাতা হোক, এটা পারস্পরিক স্বার্থের প্রয়োজন এই সংযোগ রাখাটা। এটাকে রাজনীতির মোড়কে কোনো বিভেদ তৈরি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত তিনিই হচ্ছিলেন, তাই না? তা আজকে সেটা চালু হওয়ার পর আমার মনে হয় তিনি লাভবান হবেন। দাদা, আমি একটা কোশ্চেন না নিয়ে পারছি না। হ্যাঁ। গৌতম লাহিড়ী দাদার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? আপনাদের বিশ্বস্ত বন্ধুর জন্য কি করলেন? জনগণের মাঝে সত্যটা প্রকাশ করুন প্লিজ দাদা। উনি একটা প্রশ্ন রেখেছেন, আরেকজন লিখেছেন, দাদা আপনাদের লজ্জা নেই? যাবে তো সব ভারত বিরোধীরা। কি বলবেন? পাবলিক, এটা না, পাবলিক বলছে, এখন আমি না। না, আমি বুঝতে পারছি, ঠিক কথাই। কিন্তু ভারত বিরোধী যারা তারা সকলেই আসতে পারবেন কিনা সেটা আমি জানি না। সেটা তো ভারতীয় হাই কমিশন প্রত্যেকের ভিসা দেওয়ার ব্যাপারে তদন্ত করেই তারা সিদ্ধান্ত নেবেন, তাই না? এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে মত দিলে তবে তারা ভিসা দেবেন। সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে সকলে এরকম অবারিতভাবে ভিসা নিয়ে চলে আসবেন। ভুল ত্রুটি কিছু হয়তো হতে পারে একটা দুটো, কিন্তু সাধারণ নাগরিক যারা যারা চান, যারা কোনো রাজনীতির মারপ্যাচের মধ্যে নেই, যারা প্রশ্ন করছেন আমি ধরে নিচ্ছি তারাও অরাজনৈতিক ব্যক্তি, তাদেরও ব্যক্তিগত প্রয়োজনে তাদের মতনই অনেকের ব্যক্তিগত প্রয়োজন আছে, যে কারণে তারা আসতে চান। ঈদের সময় কলকাতায় এসে তারা বাজার করতে, দুর্গাপুজো দেখতে আসতেন কলকাতা থেকে বাংলাদেশে। তারা কিন্তু দুর্গাপুজোই দেখতে আসেন, সেটা ধর্মের কারণে নয়, উৎসবের জাঁকজমক এবং আড়ম্বর দেখতে আসতেন। ফলে এই যাতায়াতটা কিন্তু যত হবে না, তত একে অপরকে বোঝা, ভুল বোঝাবুঝি গুলো কমে যেতে পারে বলে আমার ধারণা। সারা বাংলাদেশে এগুলোতে ছেয়ে গেছে, বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে কালভার্ট, সব জায়গায়। বিষয়টাকে কি আপনি কি মৌলবাদের চরম উত্থান মনে করছেন? সারা বাংলাদেশে আছে। মৌলবাদের চরম উত্থানটা ঘটেছিল 1975-এ, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তাই না? তার 75-এর পরবর্তী সময় থেকে আমি বলবো 91 সাল পর্যন্ত, মানে 91 সালে প্রথম বিএনপি সরকার ক্ষমতায় আসে, গণতান্ত্রিক সরকার। তার আগে সামরিক সেনা শাসন ছিল, যদিও জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসেছিলেন ঠিকই, পরবর্তীকালে তিনি রাজনৈতিক দলও তৈরি করেন। কিন্তু সেই সময়তেও কিন্তু মৌলবাদের উত্থান ছিল, এবং মৌলবাদ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর আছে। এই কারণেই আমি বলবো যে আপনি যদি 1972-এরও যদি বাংলাদেশের ভোট দেখেন, 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে সবসময় আছে। তারা এই সময়ে সরকারগুলোর মদত পেয়ে তারা অনেক বেশি, এখন আপনি তাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যারা উদারপন্থী বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কার্যত অনেকে লুকিয়ে আছেন, অনেকে সমাজে বাইরে বেরোতে পারছেন না বা মুখ খুলছেন না, যে পরিবেশ পরিস্থিতি রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বেশি, মৌলবাদের সংখ্যাটা কিন্তু, আমি সংখ্যা আছে অস্বীকার করা যাবে না, কিন্তু সেটাই বাংলাদেশের সব, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেমন আজকে এবং গতকালকে বেশ বড় বড় কিছু মিছিল হয়েছে, এবং আপনার সেখানে বক্তৃতাতে যা আছে, যেমন একটা বক্তৃতা এখন খুব ভাইরাল, সেখানে বলছে যে পুলিশ যদি বিচার না করে তাহলে উনি কসম খেয়ে বলছেন যে তাকে হত্যা করা হবে। এটা ওপেন, শত শত মিডিয়া দাঁড়ানো। বিষয়গুলোকে কিভাবে দেখছেন দাদা? এটা তো আমি বলছি যে শুধু ভারতের জন্য তো নয়, এটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগের বিষয়। বাংলাদেশের সরকার যদি মৌলবাদ এবং জঙ্গিবাদকে দমন না করেন, সোজা বাংলায় প্রবাদ হচ্ছে যে বাঘের পিঠে চড়লে সেই বাঘই একদিন খেয়ে ফেলে। ফলে এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা দেখা দেবে, মানে অসুবিধা দেখা দেবে। ফলে তাদের নিজেদের স্বার্থে গোটা বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য
এই জঙ্গিবাদকে রোখার তারা পদক্ষেপ নিচ্ছেন, সেটা দৃশ্যত যেন দেখা যায়, সবাই যেন দেখতে পায়। সেটা যদি না দেখেন, তাহলে ইউনূস সরকারের মতোই তাদের চরিত্র প্রকাশিত হবে একই রকম ভাবে। ইউনূস যেরকম কোনো কিছু করেননি, জঙ্গিবাদকে রোখার কোনো চেষ্টা করেননি, এখন যদি তারেক রহমান সরকারও না করেন, তাহলে বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি কলঙ্কিত হবে বলেই মনে করি। কারণ বিষয়টা কি হয়েছে জানেন দাদা, যেই মাত্র না ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে হামাসের সমর্থক আছে, ঘাঁটি বলেন না উনি, সমর্থক আছে, না পাকিস্তানে ঘাঁটি আছে বাংলাদেশ, এর ঠিক একদিন পর থেকেই শুরু হলো এই ঘটনা, মানে এই পতাকা লাগানো। এবং এখন তো এমনও কিছু পতাকা এসছে যেগুলো মানে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে বানানো, মানে মাঝখানে কলেমা লেখা এবং দুই পাশেই আপনার, আমি একটা হয়তো আপনাকে ফটোতে এইভাবে দেখাতে পারি, এই যে 6 লাভ বাংলাদেশে এখন এই পতাকা। ঠিক ইসরায়েলি কূটনীতিক বলার পরেই দেখি যে এইটার উৎপাদ বাড়লো। এটা কি কোনো পাওয়া যায়, বা আপনাদের জন্য অ্যালার্মিং কিনা? আপনার তো পার্শ্ববর্তী রাষ্ট্র। অবশ্যই অবশ্যই অ্যালার্মিং, অবশ্যই অ্যালার্মিং। কারণ হামাসের কর্মকাণ্ডকে আমরা কখনোই সমর্থনও করি না। কেবলমাত্র তারা ফিলিস্তিনের একটি রাজনৈতিক দল বলে তারা যেটা করেন, সেটাকে সপ্তাহে কর্মকাণ্ডকে আমরা, তারাও যে হত্যাকাণ্ড চালিয়েছেন সেগুলোকে আমরা সমর্থন করি না। তারাও উগ্রপন্থী, চরমপন্থী। ফলে এদের প্রভাব তো মুসলিম দেশগুলোতে সহজেই বিস্তার লাভ করতে পারে, এবং যার প্রভাব ভারতে আসতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেজন্য ভারত সরকারকে সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই দু দেশের মধ্যে ভবিষ্যতে যখন এই উগ্রপন্থা, চরমপন্থা, জঙ্গিবাদ ওখা নিয়ে আলোচনা হবে, তখন হয়তো এই বিষয়গুলো আলোচিত হতে পারে। দাদা আপনি হ্যাঁ, জানেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পরে চায়না সফরে আছেন বর্তমানে। এবং আজকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে ওনারা মংলা পোর্ট যেটা আছে সেটা চায়নাকে দিচ্ছেন। আবার সম্ভবত তিস্তা চুক্তি হতে পারে, এখনো শিওর না। এবং চায়নার যেটা আগে ভারতকে দেওয়া হয়েছিল আপনার ইকোনমি জোন, ওইটা নিয়ে অলরেডি চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল বিষয়গুলোকে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের নির্বাচিত সরকার তাকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তিনি সেখানে না এসে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা তাকে নিতে হয়েছে মূলত, আমার যেটা মনে হয়েছে, সেখানকার দক্ষিণপন্থী চরমপন্থীদের চাপে। তার কারণ হচ্ছে, কেন মালয়েশিয়া? চীন তো ঠিক আছে, মালয়েশিয়া কেন? মালয়েশিয়া এই কারণে, যে মালয়েশিয়া, আপনি হয়তো জানেন, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি একসময় জামায়াতে ইসলামের শিবিরে, ছাত্র শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এবং সম্প্রতি মালয়েশিয়া বেশ কিছু বাংলাদেশি জঙ্গিকে ধরে তারা আবার বাংলাদেশে ফেরতও পাঠাচ্ছে। ফলে অনেকগুলো এই বিষয়গুলো কোনো একটা চাপ তারেক রহমান সরকারের উপর ছিল, যে মালয়েশিয়াটা অনেকটা নিরাপদ আশ্রয়স্থল ছিল এই ধরনের উগ্রপন্থীদের। সেটাতে কোনো সমস্যা তৈরি হয়েছে। বাকি যে মানে গণমাধ্যমে লেখার জন্য অনেক কিছু ভালো ভালো কথা লেখা হয়, অনেক আর্থিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, প্রতিরক্ষা সংক্রান্ত সবই। মূল বিষয়টা এটাও একটা আছে। মনে রাখা চলবে না যে সেই জাকির নায়েক হোলি আর্টিজেন ঘটনার সময় যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তিনি কিন্তু মালয়েশিয়া ঠিক আছে পলাতকে। দ্বিতীয়ত, চীনের প্রসঙ্গ। চীনের প্রসঙ্গে দেখুন, এটা বাংলাদেশ সরকারের একটা সার্বভৌম সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ভারত তো জোর করে পরিবর্তন করতে পারবে না, চাপও দিয়ে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। তারা মনে করেছেন চীনে যাওয়ার দরকার, যেতেই পারেন, অস্বাভাবিক না। ভারত প্রতিবেশী অন্য অনেক রাষ্ট্র চেষ্টা করেছিল চীনের সঙ্গে সখ্যতা বজায় রাখা, কিন্তু চীন কিন্তু যে কোনো অর্থসাধ্য কড়ায় গন্ডায় সুদে আসলে গুনে নেয়। তাদের যে সুদের, আপনি ভালো করে যদি তুমি দেখো যৌথ বিবৃতিটা, বাংলাদেশ কিছু চেয়েছে আর চীন চেয়েছে, কিন্তু দুজনের সিদ্ধান্ত হয়েছে এমন কোন জিনিস জন স্টেটমেন্টে